তুমি কি আমার কথা শুনবে না নাকি বলো তো? সে কবে থেকে আমি তোমায় বলছি আমাকে একটা ঘুড়ি কিনে দাও, ঘুড়ি কিনে দাও, কিন্তু তুমি তো আমাকে ঘুড়ি কিনে দিচ্ছই না। আমাকে একটা ঘুড়ি কিনে দাও না মা। আহা দীপা, বায়না করিস না তো। তুই একটা মেয়ে মানুষ হয়ে কেন ঘুড়ি উড়াতে চাস বলতো? ঘুড়ি দিয়ে তো ছেলেরা খেলে, তুই কেন ঘুড়ি দিয়ে খেলবি রে মা? মা, ও মা, তুমি সব সময় ছেলে মেয়ে বলে বিভেদ করো না তো। আমি মেয়ে বলে কেন ঘুড়ি উড়াতে পারবো না? হ্যাঁ, আমি কিচ্ছু শুনতে চাই না মা। এখন তুমি আমাকে বলো তো, তুমি ঘুড়ি কিনে দেবে কি না? আহা দীপা, এখন আর কথা বাড়াস না তো। দেখতে পাচ্ছিস না আমি কাজ করছি। আর যদি আমি কাঁথাটা না সেলাই করতে পারি তবে যে আমি মুশকিলে পড়ে যাব। কাল যে মোড়লের গিন্নি কাঁথা নিতে আসবে, কাল যদি আমি তাকে কাঁথাটা না দিতে পারি তাহলে তো মোড়ল গিন্নি ভীষণ রাগ করবে রে। ও মা, তুমি মোরুলের গিন্নির কাঁথা সেলাই করছো? তবে তো তুমি বেশ কিছু টাকা পাবে। তাহলে ওই টাকা দিয়ে তুমি আমায় একটা ঘুড়ি কিনে দিও মা, প্লিজ। সে পরে দেখা যাবে। তুই এখন যা তো, নদীর ঘাটে গিয়ে জল নিয়ে আয়। ঘরে যে এক ফোঁটা জলও নেই। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি শুধু আমায় ঘুড়িটা কিনে দিও। আজ তো আমি বেশ কিছু টাকা পেলাম। সে কবে থেকে তো ঘরে কোনো খাবার টাবার নেই, আর ভালো বাজারও নেই। আজ আমি এই টাকা দিয়ে বাজার করে আনবো। মা, ও মা, এই নাও মা বাজারের ব্যাগ। আর শোনো শোনো, বাজার থেকে ফেরার পথে কিন্তু অবশ্যই আমার জন্য ঘুড়ি কিনে নিয়ে আসবে, এই বলে দিলাম। আজ তো মায়ের কাছে বেশ কিছু টাকা আছে, মা নিশ্চয়ই আমার জন্য একটা ঘুড়ি কিনে আনবে। খেলা করা শেষ হলে আমি নিশ্চয়ই ঘুড়ি দেখতে পারবো। এই রে নেই, মেয়েটা আমার কিনা বাড়িতেই নেই। ওকে বাড়িতে রেখে তো আমি বাজারে গিয়েছিলাম, আর এসেই দেখি মেয়েটা আমার হাওয়া হয়ে গেছে। আমি এই মেয়েটাকে নিয়ে যে আর পারি না বাপু। একটা মুহূর্ত যদি বাড়িতে থাকে। এই তো মা, আমি চলে এসেছি। আমি তো একটু আগে খেলতে গেলাম, আর অমনি কিনা তুমি চিৎকার চেঁচামেচি শুরু করেছো। এইসব থাক এখন। বলছি কি মা, তুমি আমার জন্য ঘুড়ি আনোনি? না রে দীপা, বাজার করার পর আর একটা টাকাও যে আমার হাতে ছিল না, আর তাই তো তোর জন্য আমি ঘুড়ি কিনে আনতে পারিনি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। তুমি ইচ্ছে করে ঘুড়ি আনোনি। আমি সবটা বুঝতে পারছি মা, আমি সবটা বুঝে গেছি। আর নয়, আর আমি এই বাড়িতে থাকবো না। আমার আবদারের কোনো মূল্যই তোমার কাছে নেই মা। ভুল বুঝিস না মা, আমি তো তোকে ভালোবাসি। দাঁড়া মা দাঁড়া, যাস না, যাস না বাছা, যাস না। না, এই মেয়েটা যে আমার একটা কথাও শোনে না। ভুল বুঝে গেল তো। যাক, সন্ধ্যা হলেই মেয়েটা আবার ঠিক আমার কাছে ফিরে আসবে। সত্যি মা আমায় একটু ভালোবাসে না। আমার আবদার গুলো পূরণ করলো না তো করলোই না। আমি যে বাড়ি ছেড়ে চলে এলাম, আমাকে মা আর ফিরিয়েও নিয়ে গেল না। আমার মায়ে আমায় একটুও ভালোবাসে না। তবে আমি আর আমার এই জীবন রেখে কি করব? আজ আমি এই নদীতে লাফ দিয়ে মরবো, আত্মহত্যা করবো। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো, এখনো কিনা দীপা বাড়িতে ফিরলো না। আজ তো আবার পূর্ণ চাঁদ চতুর্দশী। দীর্ঘ 7 বছর পর যে আজকে রাত এলো। এই রাতে যে আমার দীপার অনেক পরিবর্তন হবে। হায় ঈশ্বর, এবার আমি কি করব? এভাবে তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। দীপাকে যে খুঁজে বের করতেই হবে। আজ তো পূর্ণ চাঁদ চতুর্দশী। আজ তো পুরো পৃথিবী চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। যাই যাই, নদীর পাড়ে গিয়ে চাঁদের আলোয় বসে থাকি। জলপুরি, জলপুরি, ও জলপুরি, এই তো আপনি এখানে। আমি তো আপনাকে খুঁজছিলাম জানেন। চলুন জলপুরি চলুন, আমাদের জলরাজ্যের বাইরে একটা ঘুমন্ত পরিকন্যা এসেছে। তাড়াতাড়ি চলুন। সে কি রে, তাই নাকি? তবে চল তো, কোথায় সে ঘুমন্ত পরিকন্যা? আরে আরে, আসলে তো পরিকন্যা।
তবে এই পরিকন্যা তো ঘুমন্ত পরিকন্যা নয়, এই পরিকন্যা তো মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেছে। এক্ষুনি এই পরিকন্যাকে নিয়ে আমাদের জলের উপর যেতে হবে আর পরিকন্যার জ্ঞান ফেরাতে হবে। হায় ঈশ্বর, এবার আমি কি করব ঈশ্বর? আমি এত খোঁজাখুঁজির পরেও যে আমার মেয়ে দীপাকে খুঁজে পাচ্ছি না ঈশ্বর। হায় ঈশ্বর, আমি কত কষ্ট করে দীপাকে ছোট থেকে বড় করে তুললাম, আর শেষমেশ কিনা আমি দীপাকে হারিয়ে ফেললাম। এবার এবার আমি পরিমাতাকে কি জবাব দেব ঈশ্বর? আজ তুমি আমাকে কি জবাব দেবে বিমলা? আজ তো শেষ দিন, তোমার দায়িত্ব শেষ। আজ তো আমি আমার পরিকন্যা দীপাকে নিয়ে যাব। কিন্তু বিমলা, তুমি এখানে কেন? আমি তো তোমাকে তোমার বাড়িতেই খুঁজে এলাম, আর আমার মেয়ে দীপাই বা কোথায়? সর্বনাশ হয়ে গেছে পরিমাতা, আমি বুঝি দীপাকে হারিয়ে ফেলেছি। কি? আমার মেয়ে কোথায় আছে? আজ আমার মেয়ে এত বড় একটা ঝুঁকিতে আছে, অথচ তুমি কিনা আজকেই আমার মেয়েটাকে আগলে রাখতে পারলে না। না জানি আমার মেয়েটা কোথায় আছে, আমাকে এক্ষুনি আমার মেয়ের অবস্থান জানতে হবে। পেয়েছি, আমি আমার মেয়ের সন্ধান খুঁজে পেয়েছি। এক্ষুনি আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে। এই তো আমার মেয়ে, কিন্তু আমার মেয়ের জ্ঞান এখনো ফিরছে না কেন? সে কি, তোমার মেয়ে আবার জলের তলায় কি করে গেল? সে আর বলো না জলপরি, আমার মেয়ে অভিশাপের কারণে মানুষ হয়ে গিয়েছিল, আর আমার মেয়ের অভিশাপ কাটানোর জন্য মানুষের সমাজে রাখতে হতো। যখন আমি মানুষের সমাজে আমার দীপাকে রাখতে আসি, তখন আমি বিমলাকে অন্ধ অবস্থায় পাই, আর বিমলার চোখের আলো ফিরিয়ে দিয়ে আমি আমার মেয়ের দায়িত্ব বিমলাকেই দেই। কিন্তু বিমলা আমার সন্তানকে আগলে রাখতে পারেনি, আর তাই তো আমার পরিকন্যা নদীতে লাফ দেয়, আর এমন একটা দিনে লাফ দেয় যেদিন ওর অভিশাপ কেটে গিয়ে ও ওর শক্তি ফিরে পাবে আর ডানা গজিয়ে পরিকন্যা হবে। আর আজ সেটাই হলো। দীপা জলের তলায় নিজের রূপ বদলালো, কিন্তু দীপার জ্ঞান ফিরছে না কেন? ঘাবড়িও না পরিমাতা, আমি তোমার মেয়ের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করছি। দীপা, মা আমার, এই তো তোর জ্ঞান ফিরেছে। আর এক মুহূর্ত দেরি নয় মা, আমি তোকে নিয়ে আমার পরিরাজ্যে ফিরে যাব। আর বিমলা, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারোনি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পুনরায় এমন অন্ধ হয়ে যাবে। চল মা চল, আমি পরিরাজ্যে গিয়ে তোকে সবটা খুলে বলবো। এরপর পরিমাতা তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর পরিমাতার অভিশাপে সত্যি সত্যি বিমলা অন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে রোজ রোজ এমন সুন্দর সুন্দর গল্প আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হবে পরের কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সকাল ৬টার সময় রিয়া তার স্বামীকে জাগানোর চেষ্টা করছিল। আরে কি হয়েছে? আজকে তো রবিবার, আজকে একটু শান্তিতে ঘুমোতে দাও। আরে এখন না ঘুমালেও চলবে, এখন তাড়াতাড়ি চলো, কাজটা সেরে আসি। আরে কি করব, যা করার তুমি একাই করো, আমাকে একটু ঘুমাতে দাও। আরে তাড়াতাড়ি চলো, না হলে যে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আরে জোর করছো কেন? যখন আমার আছেই না তখন আমি কি করব? যা করার একা গিয়ে করো। এর ভরসা করে থাকলে তো আমাকে সারাদিন এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। যখনই রিয়া পেট আঁকড়ে ধরে বাইরের দিকে গেল, তখনই সে দেখতে পেল তার তিন যা আগে থেকেই বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে। আরে লেট হয়ে গেল, আরো আগে উঠলে ভালো হতো। রিয়াকে দেখে ওর ছোট যা বলল, এসো দিদি, তাড়াতাড়ি লাইনে দাঁড়াও। যদি তোমরা তিনজন এখানে থাকো তাহলে ভিতরে কে? আর কে থাকবে মা ছাড়া? এরপর মিতা তার শাশুড়ি মাকে ডাকতে থাকলো। আরে মা, আপনি কি ঘুমিয়ে গেলেন নাকি? তাড়াতাড়ি বাইরে আসুন, সবাই যে বাইরে দাঁড়িয়ে আছে। মিতা যখন এসব কথা বলছিল, তখনই বাথরুম থেকে তাদের শাশুড়ি মা সীমা বেরিয়ে এলো। এই দেখে রিয়া সবার আগে বাথরুমে ঢুকে গেল, আর ঢুকেই চট করে দরজাটা বন্ধ করে দিল। ওর এমন কাণ্ড দেখে বাকিরা অনেক অবাক হয়ে গেল। তখনই বড় বউ রাখি দরজা ধাক্কা দিয়ে বলতে লাগলো, আরে রিয়া, তাড়াতাড়ি বের হ বলছি, আমার তো নাম্বার ছিল আর তুই আমার আগে চলে গেলি। বের হ, তাড়াতাড়ি বের হ।
আরে এত জোরে জোরে কেন দরজা ধাক্কাচ্ছিস? দরজাটা কি ভেঙে ফেলবি নাকি? ও যখন ভেতরে ঢুকেছে ও তো ভালোভাবে পেট পরিষ্কার করে বের হবে, আর আমি যখন ভিতরে ছিলাম ওভাবে কেন দরজা ধাক্কাচ্ছিলি রে? আর তোমার যদি এতই তাল থাকে তাহলে তুমি সকাল সকাল উঠে পেট পরিষ্কার করে নেবে, আর তোমাদের পটির জন্য তো আমাদেরই সমস্যা হয়ে যাচ্ছে। এসব বাদ দিন তো মা, এখন বলুন তো এভাবে আমরা আর কতদিন পটি করব? সারা জীবন এইভাবেই যেতে হবে। মানে তোমাদের ভাগ্যে তো একটা টয়লেটই জুটেছে, আর আমাদের সময় আমরা খোলা জায়গাতেই পটি করতাম, আর খোলা জায়গাতে পটি করতে যে কি মজা রে, আহা। এই বলে সীমা চুপ করে গেল। মা, আপনার যখন এতগুলো ছেলের বউ, তখন তো আপনার তাহলে আরেকটা টয়লেট বানানো উচিত। এসেছে আবার আরেকটা টয়লেটের কথা বলতে। এটা কি তোর বাপের ঘর নাকি রে? কিন্তু মা, আমাদের বাড়িতে যে টয়লেটের লাইন হয় না, সেটা কিন্তু আর অন্য কোনো বাড়িতে হয় না। ব্যাপারটা কিন্তু একদম বস্তির মতো হয়ে যাচ্ছে। শুধু পার্থক্য এটাই, শুধু তফাৎ এটাই যে বালতি আর মগ নিয়ে লাইনে দাঁড়াতে হয় না। এই কথা বলে বড় বউ বায়ু ছেড়ে দিল, আর সবাই সেখানে নাক চেপে ধরলো। খেয়েছে রে, কি গন্ধ যে বেরুচ্ছে না, ছি ছি, এটা কাজ কে করলো? মা, যে বাড়িতে একটা টয়লেট সেই বাড়িতে তো এমনটা হবেই। এরপর রাখি দরজা ধাক্কা দিয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, না হলে যে এখানেই সব শেষ হয়ে যাবে। আর এভাবেই রাখি আবারও দরজা ধাক্কাতে লাগলো। সীমার যৌথ পরিবার ছিল, আর সেখানে তার 4টি ছেলে আর 4টি ছেলের বউ ছিল। তাদের বাড়িতে 2টি টয়লেট ছিল, কিন্তু একটি ছিল ভাঙ্গা, সেটা কেউ ব্যবহার করতো না। আর এ কারণে তাদের অনেক কষ্ট হতো। আর তারপরে যদি কোনো আত্মীয় স্বজন আসে, আর তো কোনো কথাই নেই। এমনই একদিন কেউ তাদের বাসায় আসে, আর রিয়া দরজা খুললো। রেশমি ম্যাডামের একটা পার্সেল আসছে। দাঁড়াও, আমি এক্ষুনি ওকে ডাকছি। রেশমি, ওই রেশমি, দেখ তোর পার্সেল এসেছে। পার্সেলটি দিয়ে লোকটি চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎই সে দাঁড়িয়ে বলল, কিছু না মনে করলে আমি একটা কথা বলতে পারি? আমি কি আপনাদের টয়লেটটি ব্যবহার করতে পারি? কেন? কেন মানে, এ তো প্রকৃতির ডাক, যখন তখন আসতেই পারি, আর আমার যাওয়াটা যে খুব দরকার। আচ্ছা দিদি, এখন আবার টয়লেটে কেউ থাকবে না তো? আমি কি জানি, ওকে ভিতরে নিয়ে যা। এরপর রেশমি ছেলেটিকে টয়লেটের দিকে নিয়ে গেল, আর ছেলেটি যেই না টয়লেটের দরজাটা খুলতে লাগলো, তখন সে দেখলো ভিতরে কেউ আছে। আর ভিতর এই কেড়ে বিরক্ত করছে, আমার পটি শেষ না হওয়া পর্যন্ত আমি বাইরে আসবো না। আসতে বলো, কেউ যদি শুনে নেয় তাহলে কি ভাববে? শুনলে শুনুক, অন্তত তো মানুষ জানুক আমাদের শয়তান শাশুড়ি কেমন, 4 বউয়ের জন্য শুধু একটাই টয়লেট বানিয়েছে। ক্ষমা করবেন, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কোনো সমস্যা নেই, আমারও তো বেশি প্রয়োজন নেই। এরপর ছেলেটি সেখানে অপেক্ষা করতে লাগলো, এবং অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন কেউ বাথরুম থেকে বের হলো না, তখনই ছেলেটা সেখান থেকে চলে যেতে লাগলো। আর এই দেখে রেশমি পেছন থেকে বলতে লাগলো, আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনার কাজটা সেরেই যান। আরে না না, দরকার নেই আমার। আমি এভাবে অপেক্ষা করলে আমার যে এখানেই শেষ হয়ে যাবে। এর থেকে ভালো হবে আমি বাইরের টয়লেটে পটি করব। এই বলে ছেলেটি সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। আর এভাবে কয়েক মাস কেটে গেল, কিন্তু ওদের টয়লেটের সমস্যাটা মিটলো না। একদিন সীমা যখন বাড়িতে ছিল না, তখন তারা 4 বউ বসে অনেক কথাই বলছিল। হে ভগবান, কি সময় চলে এলো! একটা টয়লেট কিনা আমাদের সবাইকে ব্যবহার করতে হয়। এই সবকিছু হয়েছে এই শয়তান শাশুড়ি মার জন্য। আরে এসব ছেড়ে এখন এটা বলো যে শাশুড়ি মাকে কি করে দ্বিতীয় টয়লেটটা সারানোর কথা বলবো। ওই টয়লেটটা না সারালে যে আমাদের অবস্থা আরো নাজেহাল হয়ে যাবে। এভাবে কথা শোনার মানুষ উনি নন, আর আমাদেরকে এমন উপায় বের করতে হবে যাতে সাপও পড়ে লাঠিও ভাঙে না। এখন আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এখন যদি আমাদের কারো পেট খারাপ হয়ে যায় আর সারাদিন ও টয়লেটেই দিন কাটে, আর তখন তিনি টয়লেট ইউজ করতে পারবে না, তখনই তিনি বুঝবে। ওসব তো ঠিক আছে, কিন্তু কার পেট খারাপ হবে? তোরই হোক না, আমি না হয় ওষুধ এনে দিচ্ছি। বাবা, এটা কি কোনো হলো? খেয়ে দিয়ে কি আর কোনো কাজ নেই? তুমি বরং একটা কাজ করো, যেহেতু তোমার আইডিয়া, তুমি বরং করো। উফ, এবার তোমরা থামো তো। আমাদের কেন পেট খারাপ হবে? যার জন্য আমাদের এত সমস্যা হচ্ছে তারই পেটটা খারাপ হোক। তাছাড়া উনি শাশুড়ি মা হওয়ার সুবাদে তো সবার আগেই টয়লেটে চলে যান, আর আমরা ওনাকে কিছু বলতেও পারি না। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো আইডিয়া। আর ওই দিন সন্ধেবেলা ওরা ওদের প্ল্যান অনুযায়ী ওদের শাশুড়িমার খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিল, আর কিছুক্ষণের মধ্যে সীমার পেট খারাপ হয়ে গেল।
আর সে দৌড়ে বাথরুমের দিকে যেতে লাগলো। আর তখনই রেশমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আর সীমা দরজায় ধাক্কা দিয়ে বলতে থাকলো, এই তুই সারাদিন সময় পেলি না? আমি যেই না বাথরুমে ঢুকে যাব তুই তখনই ঢুকলি। কিছুক্ষণ পর রেশমি বাথরুম থেকে বেরিয়ে এলো। আর সীমা তাড়াতাড়ি করে বাথরুমে গেল আর ফ্রেশ হয়ে নিজের ঘরে চলে গেল। আর ঘরে চলে যাওয়ার পরই তার পেট আবারও গুড়গুড় করতে লাগলো এবং সে আবারও টয়লেটের দিকে যেতে লাগলো। আর তখন মিতা টয়লেটের দিকে যেতে থাকলে সীমা তাকে আটকে বলল, আরে আয় তাড়াতাড়ি আয়, আমি যে আর আটকে রাখতে পারছি না, পড়ে গেলে তো তোকেই পরিষ্কার করতে হবে। আমারও খুব জোরে পেয়ে গেছে মা, তুমি একটু দাঁড়াও, আমি এই যাচ্ছি আর এই আসছি। এই বলে সে টয়লেটে চলে গেল। আরে আয় রে তাড়াতাড়ি আয়। কিছুক্ষণ পর রাখিও সেখানে এসে সীমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, আপনার পেট খারাপ নাকি? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে রে, তখন থেকে পেটের মধ্যে গুড়গুড় করছে, কিন্তু এই পোড়ামুখী কখনই বাথরুমে গেছে, এখন আসার কোনো নামগন্ধ নেই তার। এবার বুঝতে পারলেন তো মা, দ্বিতীয় টয়লেট থাকলে আপনার আর এত সমস্যা হতো না। তাই তো বলি, বড় ফ্যামিলিতে দুটো টয়লেট থাকা দরকার। ঘর যতই বড় থাকুক, কিন্তু 2-3টা টয়লেট থাকা চাই। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো, কাল যদি আমার মতো কারো সমস্যা হয় তাহলে তো এমনটাই হবে। এবার আমি বুঝতে পেরেছি, কালকেই আমি দ্বিতীয় টয়লেটটা সারিয়ে নেব। এই বলে সীমা সেখান থেকে চলে গেল। আর চার বউ খুশি হয়ে বলতে লাগলো, আজকে আমাদের মিশন কমপ্লিট হলো। আজ থেকে আর কাউকে বাথরুমের জন্য এত কষ্ট করতে হবে না, আমরা সবাই শান্তিতে পটি করতে পারবো। আরে বাহ, এত বড় পুকুরটা কার রে রামু? আমি তো আগে কখনো খেয়ালই করিনি। বাবু, এটা হলো আমাদের ওই যে নকুলের ছেলে বিনোদ আছে না, বিনোদের পুকুর এটা। কি, এত বড় পুকুর দিয়ে ও কি করে শুনি? এলাকায় এত বড় পুকুর থাকতে আমি মাছ চাষ করবার জন্য পুকুর খুঁজে পাই না। আগে কি কথা, আপনি বললেই তো আমি বিনোদের সঙ্গে কথা বলি। বেশ তো, বলবি কি রে, বলে ফেল। আমার যে করেই হোক এই পুকুরটা লাগবেই। আমি এখানে ওই বড় বড় মাছের চাষ করব। কর্তা, যদি দিতে না চায় তাহলে কি করব? যদি না দেয় সেটা তখনকার ব্যবস্থা তখন করা যাবে। এখন চল আগে এখানকার কাজটা করে আসি। কি গো, এই সকাল করে কোথায় চললে আবার? দেখি একটু পুকুর থেকে ঘুরে আসি, দেখি পানির কি খবর। মাছের পোনাগুলো তো ছাড়তে হবে। দুটো দানা পানি কিছু মুখে দিয়ে যেতে পারতে তো। না, আমি এই যাব আর এই আসব। বলছিলাম যে আসার সময় একটু কানাইদার বাড়ি থেকে ঘুরে আসবে। কেন? ও বাড়িতে আবার কেন? বৌদির কাছে কচুর লতির কথা বলেছিলাম, তাই যদি এনে দাও তাহলে চিংড়ি দিয়ে ঘন্ট করে দিব। বাহ 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 বাহ, তাহলে তো ভালোই হয় গিন্নি। এখনই তো জিভে জল চলে আসলো আমার। বেশ, তাহলে আসার সময় একটু মনে করে ঘুরে আসো। তুমি আসলে কিন্তু আমি রান্না করতে যাব। ঠিক আছে, মনে থাকবে। তুমি তোমার কাজ করো এখন। কই গো, ওঠো, কত বেলা হলো সে খেয়াল কি আছে? ওহ, এই তোমার জন্য একটু শান্তিতেও বোধহয় ঘুমাতে পারবো না। দত্তরি। হ্যাঁ তাই তো, এখন পড়ে পড়ে ঘুমাবা, তারপরে গিয়ে আমাকে উল্টাপাল্টা কথা শোনাবা। আর একটু ঘুমাতে পারলে বোধহয় ঘুমটা সম্পূর্ণ হতো। একটা দিনও তো ভালো মতো ঘুমাতে পারি না। উঠে যখন পড়েছো আর শোয়ার দরকার নেই, চোখে মুখে জল দিয়ে একটু মাঠের ভেতর থেকে ঘুরে আসো। আমার জন্য কি পান্তা আছে নাকি তা করতে ভুলে গেছো? আমি তো জানি রোজ তুমি পান্তা খেয়ে মাঠে যাও, এ কথা আবার আমাকে শেখাতে হবে নাকি? বেশ, যাও গিয়ে তুমি খাবার বারো, আমি চোখে মুখে জল নিয়েই চলে আসছি। এই নে নে, খা খা খা। দেখ রামু, দেখ আমার পক্ষীরাজ কত তাড়াতাড়ি কত বড় হয়ে গেছে। বাবু, আপনার মতো সবাই যদি পশু পাখির প্রেমে পড়তে পারতো। সবাই কি আর সবকিছু চাইলেই করতে পারে রে রামু?
এইসব করবার জন্য তো কলিজা লাগে। এটাকে কত বড় করবেন বাবু, কিছু কি ভেবেছেন? আর যতক্ষণ না এটা অনেক বড় হয়, ওকে যে অনেক বড় হতে হবে। আমি ওকে অনেক বড় করব। বাবু, আপনার খাওয়ার সময় হয়ে গেছে, চলেন খাবেন গিয়ে, তা না হলে খাবার আবার ঠান্ডা হয়ে যাবে তো। আর তুই আগে আমার পক্ষীরাজকে ওর ঘরে রেখে আয়, তারপর গিয়ে খাবো। আর ঠিকঠাক ঘরের দরজাটা আটকিয়েছিস তো? হ্যাঁ কর্তা বাবু, একদম ঠিকঠাক করে আটকিয়েছি, কোনো চিন্তা করবেন না। চলুন এখন খাবেন, চলুন। এ কি গো, মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে বলো দেখিনি, শুনি একটু। তোমার শোনা লাগবে না, একটা মানুষকে আর কতভাবে বলা যায়। আহা, কিসের কথা বলছো, একটু বলবে তো? এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে দুদিন পর পর আমি নতুন কিছুর জন্য তোমার কাছে আবদার করি। তা তো করো না, কিন্তু একবার যদি কোনো কিছুর বায়না করো, তা না দেওয়া পর্যন্ত তো কোনো নিস্তার থাকে না। কত করে তোমাকে বললাম আমার একটা রাজহাঁসের খুব শখ, তুমি আমাকে একটা রাজহাঁস কিনে এনে দাও না। একটা রাজহাঁসের দাম কত জানো? আর তার চাইতে বড় কথা হলো, অত বড় হাঁস দিয়ে কি হবে? হ্যাঁ, তোমার এত কথার জবাব তো আমি দিতে পারবো না। তোমাকে যা বললাম তুমি তাই করো। আর যদি আমাকে একটা রাজহাঁস না এনে দাও তাহলে আমি কালই বাপের বাড়িতে চলে যাব। বেশ বেশ, তোমার যা মন চায় তাই করো গিয়ে। এখন একটু আমাকে শান্তিতে ঘুমাতে দাও দেখিনি। হ্যাঁ, আমি থাকলে তো তোমার আরামের ঘুম হারাম হয়ে যাবে। আমি যখন থাকবো না তখন ভালো করে ঘুম পেরো। কিরে রামু, তোকে যে পুকুরের ব্যাপারে কথা বলতে বলেছিলাম, তার কি কোনো কিছু হলো? আগে বাবু, আপনি কোনো চিন্তা করবেন নিকো, বিনোদ নিজেই আপনার কাছে আসতে চেয়েছে। বাহ 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 বাহ, তাহলে তো বেশ ভালোই হবে। আর তা কখন আসবে বল শুনি? আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। বলেছে যখন তখন আসবে বাবু। আর তুই এখন আমার পক্ষীরাজকে একটু ভালো করে খাওয়া। ওকে যত খাওয়াবি ও তত তাড়াতাড়ি বড় হবে। এত বড় রাজহাঁস আর না কেউ আগে দেখেছে আর না দেখবে। আর সবাইকে দেখিয়ে দেখিয়ে যখন খাবো না ওর মাংস, আরে বিনোদ যে, এসো এসো। আর তা কি খবর তোমার বলো দেখি? এই তো বাবু, আপনি নাকি আমার সাথে কি সব কথা বলতে চেয়েছেন, তাই তো আসলাম। সে কি, রামু তোমাকে কিছু বলেনি? রানু কাকা তো আমাকে সব বলেছে, কিন্তু আমি তো আপনাকে আমার পুকুরটা দিতে পারবো না। দিতে পারবো না মানে? শোনো বিনোদ, আমি কি তোমার পুকুর এমনি এমনি দানে চাচ্ছি নাকি? তুমি আমাকে না বললে কোন সাহসে? বাবু, আপনি যাই বলুন না কেন, আমার পক্ষে এই পুকুরটা দেওয়া সম্ভব না। আমি আর আমার বন্ধু দুজনে মিলে এই পুকুরে মাছ চাষ করব, আর এই করেই আমাদের সংসার চলবে। আপনি মাফ করবেন আমাকে। এই তো সুযোগ, এবার হাঁসটাকে মুক্ত করা যাবে। যা যা, যেদিকে দু চোখ যায় চলে যা। আমি তোকে চোখের সামনে জবাই হতে দেখতে পারবো নিকো, আর তার থেকে ভালো তুই চলে যা। না, সেই মানুষটাকে আমার বলার কিছুই নেই। সেই কখন বের হয়েছে এখনো বাড়িতে ফেরার কোনো নামে নেই। এই বৃষ্টি বাদলার মাঝে কোথায় যে কি করছে কে জানে। বাহ, কি সুন্দর হাঁস! আজ বোধহয় আমার মনের আশা পূরণ হলো গো। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? একবার এইদিকে এসো। তুমি এইদিকে, আর আমি ভাবছি তুমি কোথায় গেলে। একটু পুকুর পাড়ে গিয়েছিলাম, থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর ওকে কিছু খাবার খাওয়ালাম। বেশ বেশ, এবার আমার পাশে একটু বসো দেখি, আর তোমার সাথে দুটো কথা বলি।
কি কথা বলবে গো, দেখি তো আগে শুনি। আমার অনেক কাজ আছে কিন্তু। বলি কি, এত বড় হাঁস দিয়ে তুমি কি করবে শুনি? তার চেয়ে বরং চলো এখন এটাকে বিক্রি করে দিই, বেশ ভালো দাম পাওয়া যাবে। এ কি কথা বললে তুমি? আমি ওকে সন্তানের মতো পালি, আমি ওকে বিক্রি করতে পারবো না। দেখো গিন্নি, এই অভাবের সংসারে ওকে রেখে খাওয়ানো অনেক কষ্টের, তাই বলছিলাম আর কি। এই তো আমার পক্ষীরাজ। দেখ রামু, দেখ, এটাই তো আমার পক্ষীরাজ। বাবু, একটু ভালো করে দেখেন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। কি যাতা বলিস? দেখতে পাচ্ছিস না তুই আমার পক্ষীরাজকে? কি আমি চিনব না? এই বেটা, এই বল বল, কেন আমার পক্ষীরাজকে তুই চুরি করেছিস? মনে করেছিস আমি কিছুই জানতে পারবো না, তাই না? কি বলছেন এসব আপনি বাবু? ও, কি বলছি তা বুঝতে তোর কষ্ট হচ্ছে না? বলি, আমার এই হাঁসটা চুরি করে এখন সাধু সাজা হচ্ছে? না বাবু, উনি চুরি করেননি, উনি চুরি করতে পারেন না। কেন? কেন চুরি করতে পারে না? তাহলে এখানে ও আসলোই বা কি করে? ঠিক আছে বাবু, আপনার রাজহাঁস আপনি নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, তা তো নিয়ে যাবই। বেশি কথা বললে জেলে পুরে দেব। আর তাছাড়া তোমরা তো জানোই বড়বাবুর সাথে আমার কেমন খাতির। হ্যাঁ থামুন বাবু, এটা যে আপনার হাঁস, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ দিয়ে কি হবে শুনি? আগে এটা যে আমাদের হাঁস, তার তো প্রমাণ আছে। এখন যদি জোর করে আপনি এটাকে জবাই করেন, তাহলে আমি আপনাকে খুনের মামলা করব। বেশ তো, বল দেখি, এটা যে তোদের হাঁস, তার প্রমাণ কি? দেখেন, ওর দুটো পাখনার মাথা কাটা আছে। আরে হ্যাঁ, তাই তো। এ আমার পক্ষীরাজ হতে পারে না। আমার পক্ষীরাজ তো এমন ছিল না। আরে কাকা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ জানানোর দরকার নেই রে মা, ওকে একটু যত্ন করে রাখিস। আর এই কথা যেন কোনোভাবেই বাবু জানতে না পারে। না কানাই কাকা, তুমি নিশ্চিন্তে থাকো, কেউ কিছুই জানতে পারবে না।